আচ্ছা, এই যে আমাদের চারপাশের ডিজিটাল দুনিয়া, এর সবকিছুই কিন্তু চলছে ছোট ছোট সার্কিটের উপর ভিত্তি করে। কিন্তু একবার ভেবে দেখেছেন কি হবে যদি এই সার্কিটগুলোর একেবারে মূল ভিত্তিটায়, মানে একদম গোড়াতেই কোনো একটা বড়সড় গলদ থেকে যায়? হ্যাঁ, আজ আমরা ঠিক এমনই একটা সমস্যা আর তার দারুণ একটা সমাধান নিয়ে কথা বলবো। তো প্রশ্নটা হলো, কি হয় যখন একটা ডিজিটাল সার্কিটের একদম বেসিক একটা বিল্ডিং ব্লকে একটা নিষিদ্ধ বা ফরবিডেন অবস্থা থাকে? মানে যখন একটা সিস্টেমের একেবারে কোর কম্পোনেন্টটাই আনপ্রেডিক্টেবল হয়ে যায়, তখন ইঞ্জিনিয়াররা কি করেন? চলুন এই রহস্যটা একটু ভেদ করা যায়। আচ্ছা, সমস্যাটা আসলে ঠিক কোথায় সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে। মানে আমাদের প্রথমেই সেই সার্কিটটাকে দেখতে হবে যার সমস্যাটা সমাধান করার জন্যই জে-কে ফ্লিপ-ফ্লপ বানানো হয়েছিল। আর সেটার নাম হলো এসআর ফ্লিপ-ফ্লপ। একদম সহজ করে বললে, এটা হলো ডিজিটাল ইলেকট্রনিক্সের সবথেকে বেসিক একটা মেমরি ইউনিট। এর কাজ কি জানেন? এর কাজ হলো শুধু একটা বিট, মানে হয় 0 অথবা 1, এটাকে স্টোর করে রাখা। খুবই সিম্পল, তাই না? সাধারণত এর কাজটা খুবই সোজাসাপটা। যখন সেট বা এস ইনপুট 1 হয়, তখন আউটপুটও সেট হয়ে 1 হয়ে যায়। আবার যখন রিসেট বা আর ইনপুট 1 হয়, তখন আউটপুট রিসেট হয়ে 0 হয়ে যায়। একদম সহজ, তাই না? এর আচরণটা বেশ প্রেডিক্টেবল। কিন্তু আসল ঝামেলাটা বাধে অন্য জায়গায়। কি হয় যখন সেট আর রিসেট দুটো ইনপুটেই একসাথে 1 দিয়ে দেওয়া হয়? তখনই সার্কিটটা একটা অদ্ভুত অবস্থায় চলে যায়, যেখানে এর আউটপুট কি হবে তা আগে থেকে বলা অসম্ভব। এই যে নিষিদ্ধ বা ইনডিটারমিনেট অবস্থা, এটাই ছিল এর ডিজাইনের একটা মারাত্মক ত্রুটি। তো বুঝতেই পারছেন এই সমস্যাটা সার্কিট ডিজাইনারদের জন্য কি পরিমাণ মাথা ব্যথার কারণ ছিল। তাদের এমন একটা সমাধান দরকার ছিল যা এই অনিশ্চয়তাটা দূর করে সার্কিটটাকে আরও নির্ভরযোগ্য বা রিলায়েবল করে তুলবে। আর মজার ব্যাপার হলো, সমাধানটা এসেছিল খুব ছোট কিন্তু দারুণ একটা পরিবর্তনের মাধ্যমে। এই স্লাইডের উক্তিটা দেখুন, এই ঝামেলাপূর্ণ সীমাবদ্ধতা এসআরএফএফ পরিবর্তন করে দূর করা যেতে পারে। এর মানে কি? মানে হলো, একটা উন্নত ডিজাইনের দরকার ছিল ঠিকই, কিন্তু সমাধানটা আসলে একদম হাতের কাছেই, মানে ওই পুরনো কাঠামোর মধ্যেই কোথাও লুকিয়েছিল। আর এই যে উন্নত আর পরিমার্জিত সার্কিট, এটাই হলো আমাদের আজকের আলোচনার মূল চরিত্র, দ্য জে-কে ফ্লিপ-ফ্লপ। এটাকে বানানোই হয়েছিল এসআর ফ্লিপ-ফ্লপের ওই একটা মারাত্মক সমস্যার সমাধান করার জন্য। এখন আসল প্রশ্নটা হলো, এই নতুন জে-কে ফ্লিপ-ফ্লপ ঠিক কিভাবে কাজ করে, মানে কিভাবে এটা ওই সমস্যার সমাধান করল। চলুন এর 4টা অপারেটিং মোড একটু ভেঙে চুরে দেখা যাক। ব্যাপারটা কিন্তু দারুণ মজার। এই টেবিলটার দিকে একটু তাকানো যাক। দেখুন, যখন জে আর কে দুটোই 0, তখন আউটপুটের কোনো পরিবর্তন হয় না, যা ছিল তাই থাকে। এটাকে বলে হোল্ড মোড। এরপর জে যদি 0 আর কে যদি 1 হয়, তাহলে আউটপুট রিসেট হয়ে 0 হয়ে যায়। আবার জে =1 আর কে =0 হলে আউটপুট সেট হয়ে 1 হয়। এই পর্যন্ত সব কিন্তু এসআর ফ্লিপ-ফ্লপের মতোই। আসল ম্যাজিকটা হয় শেষ অবস্থায়, যখন জে আর কে দুটোই 1, তখন আউটপুট তার আগের অবস্থার ঠিক উল্টোটা হয়ে যায়, মানে 1 থাকলে 0 আর 0 থাকলে 1। এটাকে বলে টগল করা। ভাবা যায়, এসআর ফ্লিপ-ফ্লপের যে অবস্থাটা একটা সমস্যা ছিল, এখানে সেটাই একটা দারুণ ফিচারে পরিণত হয়েছে। তার মানে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? ওই যে ইনডিটারমিনেট বা অনির্ধারিত অবস্থাটা ছিল, সেটা আর নেই। এটাই হলো জে-কে ফ্লিপ-ফ্লপের সবচেয়ে বড় সাফল্য। জে =1, কে =1 ইনপুটের জন্য এটা একটা বেকার অবস্থা না রেখে বরং একটা খুবই কাজের ফাংশন তৈরি করেছে। তো আমরা তো বুঝলাম যে জে-কে ফ্লিপ-ফ্লপ সমস্যাটা সমাধান করে ফেলেছে, কিন্তু প্রশ্ন হলো কিভাবে, মানে সার্কিটের ভেতরে এমন কি করা হলো। চলুন পরের স্লাইডে গিয়ে দেখি এই চালাকপূর্ণ পরিবর্তনটা আসলে কিভাবে কাজ করে। ব্যাপারটা আসলে খুবই ইন্টারেস্টিং। একটা সাধারণ এসআর ফ্লিপ-ফ্লপ দিয়েই শুরু করা হয়। এর সাথে শুধু দুটো অ্যান্ড গেট যোগ করা হয়। আর আসল কৌশলটা হলো, ফ্লিপ-ফ্লপের যে আউটপুট ওয়াই আর ওয়াই ড্যাশ, সেটাকে আবার ঘুরিয়ে এই অ্যান্ড গেটগুলোর ইনপুটে ফিডব্যাক হিসেবে পাঠানো হয়। আর নতুন ইনপুট দুটোর নাম দেওয়া হয় জে আর কে। এই যে একটা ফিডব্যাক লুপ তৈরি হলো, এটাই পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয়। এই সাধারণ কিন্তু কার্যকর পরিবর্তনটাই একটা সাধারণ এসআর ফ্লিপ-ফ্লপকে অনেক উন্নত একটা জে-কে ফ্লিপ-ফ্লপে পরিণত করে।
আর এই যে পুরো ব্যাপারটা মানে জেকে ফ্লিপফ্লপের এই আচরণ এটাকে কিন্তু একটা সহজ গাণিতিক সমীকরণ দিয়েও প্রকাশ করা যায়। এটাকে বলা হয় এর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বা বৈশিষ্ট্যসূচক সমীকরণ। চলুন তো একটু ধাপে ধাপে দেখি সমীকরণটা কিভাবে এলো। প্রথমে আমরা এসআর ফ্লিপফ্লপের যে মূল সমীকরণ y = s+r-y সেটা দিয়ে শুরু করি। এরপর আমরা s আর r এর জায়গায় নতুন ইনপুটগুলো মানে s = jy' আর r = ky বসিয়ে দিই। এতে আমরা ৩ নম্বর ধাপের সমীকরণটা পাই। এরপর ডি মর্গেনের সূত্র ব্যবহার করে ব্র্যাকেটটা ভাঙা হয়। আর সবশেষে একটু সিম্পলিফাই করলেই আমরা জেকে ফ্লিপফ্লপের ফাইনাল সমীকরণটাতে পৌঁছে যাই। আর এই হলো সেই সমীকরণ y = jy' + ky'। কি অসাধারণ তাই না? এই একটা মাত্র ছোট্ট সমীকরণ দিয়েই জেকে ফ্লিপফ্লপের পুরো লজিকটা মানে এর চারটা অপারেটিং মোড সব ব্যাখ্যা করা যায়। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, জেকে ফ্লিপফ্লপ এসআর ফ্লিপফ্লপের সেই অনির্ধারিত অবস্থার সমস্যাটা দূর করে দিয়েছে। দ্বিতীয়ত, যখন জে আর কে দুটোই 1 হয় তখন আউটপুট টগল করে মানে উল্টে যায়। আর সবশেষে এটা বানানো হয়েছে একটা সাধারণ এসআর সার্কিটের সাথে একটা ফিডব্যাক মেকানিজম যোগ করে। খুবই কার্যকর একটা সমাধান। তো জেকে ফ্লিপফ্লপ একটা বড় সমস্যার সমাধান তো করল, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের দুনিয়ায় প্রায়ই দেখা যায় একটা সমস্যার সমাধান করতে গিয়ে আর একটা নতুন সমস্যা তৈরি হয়। তাহলে প্রশ্ন হলো, এই সমাধানটা কি অজান্তে অন্য কোনো সমস্যার জন্ম দিয়েছে? এই প্রশ্নটাই আমাদের নিয়ে যায় রেস অ্যারাউন্ড কন্ডিশন নামে আরেকটা ইন্টারেস্টিং টপিকে। তবে সেটা নিয়ে না হয় আরেক দিন কথা বলা যাবে।